নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজ সকালে উঠেই দুটো পাউরুটি ছিল, সেটাই আর কি কেটে নিলাম। কালকে হচ্ছে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসছি, আর আসার সময় আমার ছোটো কাকু এই পাউরুটিটা দিয়েছিল আর কি, আমার দুই ছেলেকে দিয়েছিল। আর ছেলেরা তো এখন খেতে পারি না, ছেলেদের হয়ে কিন্তু আমিই খাই। আর বাড়িতে আসার পর অনেকটাই কাজ এগিয়ে রাখছি, সামনেই বড় একটা অনুষ্ঠান। আর যেহেতু 2 মাস মতো বাড়িতে ছিলাম না, কাজ বাজ অনেকটাই আর কি হিজিবিজি হয়ে আছে। সব শোকেস আলনার কাপড় চোপড় বের করে এই যে ঝাড়াঝুড়ি মোছামুছি করে কাপড়গুলোকে ভাঁজ করে রাখছি। এখন যে শাড়িগুলো রাখছি এগুলো আমার প্রায় নতুন শাড়ি, কোনোটা একবার পরেছি, কোনোটা দুবার পরেছি, আর এখনও কিন্তু কয়েকটা পরিও পর্যন্ত নাই। যাই হোক, মেয়েদের শাড়িটাই শখ, যতই থাকুক না কেন কোনোদিন সেটা মুখ ফুটে বলবে না যে আমার একটা শাড়ি নেই, মানে শাড়ি আছে, সরি ভুল বললাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, খুব সুস্থ আছো। আমি কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তারপরে সকালে স্নান করেই ভিডিওটা স্টার্ট করছি। বাইরে প্রচুর রোদ উঠেছে, এই যে। তা এখন হচ্ছে সকাল বাজে গিয়ে তোমাদের 9টা। একটু রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো। আর আজ হচ্ছে অনেক রকমের কাজ আছে, যেহেতু বাড়িতে আসছি। তো বাড়িতে আসার পরে যে ঘর তোরের কি অবস্থা। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগে। সকালবেলা অনেকটা আগেই স্নান করেছি, সেই জন্য কিন্তু রান্নাঘরে চলে আসছি রান্না করতে। নেহাত আমি কিন্তু শ্বশুরবাড়িতে আসলে রান্না করার মতো চান্স পাই না, কিংবা সময় পাই না, দুটোই বলতে পারো। কারণ আমি বাবার বাড়িতে অনেকবারই রান্না করি, প্রায় দিনই রান্না করি, কারণ সেই সময়টা আমার মা বোন আমার ছেলেদেরকে সামলায়। আর এখানে আসার পর সবটাই আমাকে নিজেই করতে হয়, ছেলেদের সামলানো, ছেলেদের ধোয়া কাচা সব কিছু। আর ওইখানে থাকলে বেশিরভাগ কাজটাই কিন্তু মা করে। তো কী আর বলি, মানে মা তো মাই হয়, মার মতো কিন্তু সত্যি কথা কেউ কোনোদিন হতে পারে না। এই যে গাছের একটা আম পড়েছিল আমাদের গাছে, মানে শ্বশুরবাড়িতে। তো আমার বর বললো আমটা কেটে দেওয়ার জন্য, সেই জন্য আমটা কেটে বরকে দিয়ে দিলাম। এইদিকে দেখো ভাত হয়ে গেছে, করব হচ্ছে শোলা কচু ভাজা। আমাদের হচ্ছে বাগানেরই বলতে পারো, আমার যারা করেছে। তো বাড়ির শোলা কচু, এটা হচ্ছে গরম গরম ভাজা করব। সকালে আলু সেদ্ধ দিয়েছি, এই দিয়ে আজকে মোটামুটি খাওয়া দাওয়া হবে। কড়াইতে ভাজাটা বসিয়ে দিয়েছি, অমনি দেখছি বাইরে থেকে ছেলে কান্না করছে, তবুও কিন্তু ঘর থেকে বেরোয়নি। আর অন্য দিন হইলে কি বলতো, ঘর থেকে বেরোতাম, কারণ আজকে যেহেতু বাড়িতে অনুষ্ঠান বলেই দিলাম। তো কবে কি অনুষ্ঠান সমস্ত কিছুই কিন্তু বলবো। আর বাড়িতে অনুষ্ঠান বলে সবাই একটু মানে বাড়িতেই এসে, না হলে তো বেশিরভাগ মানুষই বাইরে থাকে কাজের সূত্রে, যার যেরকমটা কাজ। তো সেরকমভাবে আমার ছেলেকে নেওয়ার মতো কেউ থাকে না। এখন একটু সবাই বাড়িতে, রান্নাবান্না শেষ করে দেখো রেডি হয়ে পড়লাম। রেডি হয়ে বলতে ওই যে জাস্ট ওড়নাটাই নিয়েছি, মাথায় একটু চিরুনি দিয়েছি, সিঁদুর পরেছি, বাস ঝামেলা শেষ। চলে আসছে হচ্ছে এই যে আমাদের বাড়ির সামনে গীতা ভবন স্কুলটাতেই আমাদের অঙ্গনারী কেন্দ্র। আমি বিগত 1 মাস থেকে বাড়িতে নেই, সেই জন্য নাকি আমাদেরকে মানে কোনো ইসেই দেওয়া হচ্ছে না, ডিম খিচুড়ি কিচ্ছু দেওয়া হচ্ছে না। আর আমার যেহেতু দুটো ছেলে, আমরা তো একদিনে 2টো করে ডিম পাই, সেটাও নাকি বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই জন্য আজকে আসছি, আমাকে আসতে বলেছিল, কিন্তু এসে একটু ঝগড়াই বরং লাগিয়ে দিয়েছি বলতে পারো। এই যে ইনি হচ্ছে মেইন। আরে বলে আমি যদি বাড়িতে না থাকি আমার নাকি সব কিছু বন্ধ করে দেওয়া হবে। আরে এটা কেমন প্রশ্ন? আমি বাড়িতে থাকি না থাকি, আমার তো যেটা অধিকার, আমার অধিকার সেটা কিন্তু আমি পাবোই। দেখো আমার 2 ছেলেকে নিয়ে থাকতে কিন্তু একটু অসুবিধা হয়, সেই জন্যই কিন্তু আমি বাবার বাড়িতে থাকি। ওখানে নেওয়ার মতন লোক আছে, বিশেষ করে আমার মা আছে। আর মা মানেই তো সব কিছু, মা মানে এমন কোনো কাজ নেই যেটা মারা পারে না। তো ঝগড়া ঝামেলা করে কিন্তু এই যে আমি 4টা ডিম নিয়ে আসছি, আর এখন থেকে আমাকে নাকি ডেইলি ডিম দেবে। এবং বলেও আসছে আমি বাড়িতে থাকি না থাকি আমি যেন আমার সমস্ত জিনিস সময় মতো সময় পাই, না হলে কিন্তু আমি কমপ্লেন করতে বাধ্য হব। তো ওরা মেনে নিয়েছে। তারপর এই যে বাড়িতে আসছে, বাড়িতে এসে ছেলেকে এখানে দুলিয়ে দিচ্ছি আর করছি জাম মাখা। আমাদের গাছের জাম, মানে গাছে প্রচুর জাম হয়েছে। এবার নাকি দ্বিতীয়বার, ভালো হয়নি অতটা, আগে অনেকটা নাকি বড় গাছ ছিল, আমি তো জানিও না, এই সব কথা শুনি আর কি। তো এই যে সেই জাম খেতে কিন্তু প্রচুর ভালোবাসি আমি। এই যে জাম মাখা করেছি, আমার ভাস্তাটাও খাচ্ছে। ও আবার আমার থেকে বেশি মনে হয় পছন্দ করে, দেখছি খালি মুখে ঢুকাচ্ছে আর বের করছে, ঢুকাচ্ছে আর বের করছে।
তারপর আর কি আর ভিডিও করতে পারিনি। পরের দিন দেখো আবার কিন্তু গুড মর্নিং দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো স্নান করে এই যে ছেলেদের সমস্ত জামা কাপড় মেলাতে আসছি। সমস্ত বলতে কি ওই যে টাল কয়েকটা ভেজা জামা কাপড় ছিল ওগুলা সমস্ত কিছু বের করে দিচ্ছে। আর সকালবেলা উঠেই বৃষ্টি চালু হয়েছিল, মোটামুটি 1.5-2 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। এখন কিন্তু 8:30 থেকে 8টা মানে মতো বাজে। সকালে তো এখন খুব সকালেই ওঠা হয় ভোরের দিকে, তার জন্যই আর কি সমস্ত কিছু দেখা যায়, নাহলে তো আগে এত সকালে উঠতামও না। তারপর চলে আসছি রান্নাঘরে, একটু খিদে পেয়েছে, বললামই 8টা থেকে 9 মানে 8:30 অবধি বৃষ্টি হয়েছিল। এই যে করবো হচ্ছে একটি চিড়ে ভাজা খেতে আমার মানে প্রচুর ভালোবাসি আমি। তো সকালে একটু রান্না হইতে দেরি, সেই জন্য চিড়ে ভাজা। এখানে পেঁয়াজ কেটে নিচ্ছে আর হচ্ছে লঙ্কা, কড়াইটা বসিয়ে দিয়ে হচ্ছে পেঁয়াজ লঙ্কাটা আমি কড়াই দিয়ে দিলাম। আর গরম হতে না হতে চিড়েটা দিব। দেখো চিড়েটা কিন্তু দিয়ে দিয়েছি, এইভাবেই কিন্তু আমি করি। আর আজকে না ডিম দিয়ে চিড়ে ভাজা করব। তো প্রথমে চিড়েটাকে ভেজে নিব, তারপর ডিম দিব। এইদিকে আমাদের গ্যাস শেষ হয়েছে, এটা আমি আমার ছোটো জায়ের ঘরে বানাচ্ছি। আর দেখো চিড়ে ভাজাটা ঠিক কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। বাট চিড়ে ভাজাটা যখন খাই তখন বুঝতে পারি অতটাও টেস্টি হয়নি, কারণ সেই সময়টা দেখি যে চিড়েগুলো একটু গন্ধ করে। যখন আর কি চিড়েগুলো বানানো হয়েছে তখন নাকি একটু জলের সমস্যা হয়েছিল, 2 দিন মতো জলে ভিজিয়ে রাখা হয়েছিল, সেই জন্যই চিড়ে ভাজা এরকম একটু অসুবিধা। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে 2টো ডিমও ভেজে নিলাম। এই 2টো ডিম কিন্তু সেই ডিম যেগুলো আমি ঝগড়া করে পেয়েছি। তো আমার বর তো আমাকে অলরেডি বলেই দিয়েছিল তুমি এত ঝগড়ুটে কেন। তারপর যে চিড়ে ভেজে টেজে নিয়ে চলে আসলাম ঘরে। এদিকে আমার বর দেখো বিছানায় শুয়ে আছে, ও একদমই উঠবে না, অথচ সকাল থেকে খাইনি। সেই জন্য বলছি যে তাড়াতাড়ি ওঠো, খাও। এবং বিছানা টিছানা দেখো আমি কোনো কিছু কিন্তু এখনও পর্যন্ত গোছাইনি, সমস্ত কিছু গোছাবো, কিন্তু ও দেখো উঠতেছে না। কিন্তু ও বললো হচ্ছে খাবে না, সেই জন্য আর বেশি জোর করিনি। সকালবেলাতে ডেইলি আমি লেবু জল কয়েকদিন থেকে খাই, প্রচুর পরিমাণে মোটা হয়ে যাচ্ছি এবং প্রচুর মেদ জমে গেছে, সেজন্য মেদ ঝরানোর জন্য আর কি লেবু জল খাই। বাট আজকে খাওয়া হয়নি, অনেকটা দেরি হয়েছে এবং ভুলে গেছি, সেজন্য লেবু আর আনতে যাওয়ার টাইম নেই। লেবু কিন্তু আমাদের গাছেরই আছে, তবুও লেবু আনতে যাইনি। এই যে জল খেয়ে বললাম আসো খাই, আরও কিন্তু অনেকটাই জোর করতেছে, তবুও আসতেছে না। তারপর বললো যে আমার জন্য রাখো, রেখে তোমরা খাও। আর তারপর আমি ওর জন্য রাখি। তারপর আমার ভাস্তিটা, একটা ভাস্তি ওর জন্য রাখি, একটা ভাস্তি মানে আমার যাকে দিয়েছি, আমার যা আবার খায়নি, ও ডিম খায় না, সেই জন্য আবার আমাকে আবার রিটার্ন দিয়ে গেলো, ওটা আবার আমি ভাস্তিকে দিলাম। এই যে সবাই দেখো বর কিন্তু উঠে পড়েছে, কারণ আমার ছেলে এসে গেছে, ও একটু ঘুমিয়ে গেছে, তো ওর জন্য বিছানা বানাচ্ছি। এদিকে উঠে গেছে আমার বর। সৌরভ নিয়ে যত নিয়ে যা, যত নিয়ে যা। হ্যাঁ তুমি এটাকে পাছলা বানিয়ে দাও। শ্বশুরবাড়ির পাশেই পোলট্রি ফার্ম রয়েছে, তো সেখান থেকে 2টো পোলট্রি ফার্ম নিয়ে মানে পোলট্রি নিয়ে আসলো, তোমরা তো দেখলেই। আজকে আসলে চিকেন হবে, আমার জায়ের ভাই আসবে 2টো, তো সেখানে চিকেন হবে। আর এখানে দেখো আমি হচ্ছে নখ কাটতে বসে গেছি, কিন্তু ছেলে আমাকে নখ কাটতে একদমই দিচ্ছে না, প্রচুর হাত পা নড়ানড়ি করছে। আর হাতের নখগুলো ভীষণ পরিমাণে বড় হয়েছে, একটু কান্নাকাটি করছিল। তার জন্য ও মানে আমার ছেলের বাবা আমরা দুজনেই কিন্তু ছেলেদেরকে যে বেরোতে নিয়ে আসলাম। দেখো বড় ছেলে ওর বাবার কোলে, ছোটো ছেলে আমার কোলে, একটু মানে ঘুরলে ফিরলে অনেকটাই ভালো থাকে। তারপর চলে আসলাম এই যে ঘর ঝাড় দিতে, প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে ঘর, কারণ যে সবসময় যেহেতু মাটির ঘর, সবসময় যেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখো বেশি এলোমেলো লাগে। আর ছেলের জন্য তো সেটা আমার সম্ভব একদমই হয় না, মানে যখন একটু ফাঁকা ফাঁকা পাই ঠিক তখনই করি। এই দেখো কত পরিমাণে ধুলো বের হচ্ছে, জানি না কবে আমার একটা পাকা বাড়ি হবে। আমার পাকা বাড়ির ভীষণ শখ, কিন্তু জানি না আদৌ হবে কি হবে না। তো এই দেখো ঘর টরগুলো ঝাড় দিলাম, ঘর বারান্দা সব কিছু একসঙ্গেই। আর বাড়িতে মানে একটু যেহেতু ঘুরতে গেছিলাম 2 ছেলেকে নিয়ে, তো বাড়িতে তারপরে আসি অনেকটাই কিন্তু কাজ বেড়ে যায়। আমার বাবার বাড়িতে এরকম হয় না, কারণ
তখন আর কি আমার মা থাকে, বোন থাকে, সবাই একটু আমাকে হাতে হাতে সাহায্য করে। যখন মন চায় করি, নাহলে কিন্তু করি না। বেশিরভাগ সময়টাই আর কি সব সময় সবাই মিলে করি কাজটা ভাগ করে। তো সেই জন্য বেশি একটা চাপ পড়ে না। আর এখানে আসার পর আমার যেটা কাজ, যতটুকু আমার, সেটা তো আমার একাই করতে হয়, আমাকে তো হেল্প করার মতো কেউই থাকে না। এই দেখে দেখো আমার কিন্তু ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। তো বিকেল হয়ে গেছে আর খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি, সেই জন্য কাজটা দেখো এগিয়ে রাখছি। বিকেল হয়েছে মানেই ছেলে কিছুক্ষণ বাদেই ঘুমিয়ে পড়বে, তখন এই কাজগুলো করা আমার পক্ষে একদমই সম্ভব না। তো ঘুমিয়ে পড়ার আগেই ছেলেকে কারো কোলে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে এই কাজগুলো আমি ডেইলি করি। প্রথমে বিছানাটা ঝেড়ে নেই, তারপর একটা প্লাস্টিক পাতি, প্লাস্টিক পাতার পর একটা হচ্ছে প্লাস্টিকের উপর কাঁথা পাতি, ছেলেদের কাঁথাগুলো। তো ওই কাঁথাগুলো পাতার পর বালিশ, এগুলো আর কি প্রত্যেক দিনের আমার নিয়মিত কাজ। বালিশ টালিশ দেই, নাহলে কি বলো তো, যখন ছেলেরা ঘুমায় তখন আমার অনেকটাই লেট হয়ে যায়। তখন কাউকে বলতে হয় একটু আমার ছেলেটাকে নেই, আমি একটু বিছানাটা বানাই। তখন আবার ওইরকম করতে করতে ছেলে ঘুম থেকে উঠে পড়ে, তাতে আমার কি একদম ডাহা লস হয়। সেই জন্য আমি এই যে সময় থাকতে এই কাজগুলো করি। আর সকালে যে কাপড় চাপড়গুলো ধুয়ে দেই, ওগুলো তো আমার সন্ধ্যেবেলা লাগে। সন্ধ্যেবেলা আবার বালিশের সামনে ভালো করে ভাঁজ করে নিই। তো দেখো এতগুলো কাপড় কিন্তু আমাকে লাগে প্রত্যেকদিন। একটা বাচ্চা হইলে হয়তো এতটা লাগতো না, কিন্তু যেহেতু দুটো বাচ্চা একটু বেশি পরিমাণে লাগে। সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত কিছু ভাঁজ করানো হয়ে গেছে, বিছানা পাতানো হয়ে গেছে। এইদিকে এই যে সমস্ত টাওয়ালগুলো এই যে বিছানার সামনে আর কি রেখে নিলাম। এখন আমার দেখো বিছানাটা কমপ্লিট। আর এই চাদরটা এখানে রেখেছি কারণ এই বিছানাটা প্রচুর পরিমাণে ধুলো হয়। তোমাদেরকে তো বললামই যে আমাদের মাটির ঘর, আর মাটির ঘরে অনেকটাই ধুলো হয়। তো সেই জন্য এটা তো পরিষ্কার করা যায় না, যেহেতু আমাদের খাটটাও না তো স্টিল না তো কাঠ, জল লাগানো যায় না সানমাইকারের। সেই জন্য আমি আর কি ওটা ভালো করে রাখি। আর ধোয়া মোছা যায় না বলে কিন্তু ওই রকম যত্ন করে রাখি। দেখতে খারাপ লাগলেও তাতেও কোনো নেই, দেখতে খারাপ লাগার থেকে যত্নে থাকাটা কিন্তু অনেকটাই বেটার আমার মনে হয়। তারপর হচ্ছে মশারিটাও একদম টাঙিয়ে রাখলাম, যাতে আর কোনো অসুবিধা হয় না। ছেলে একদম ঘুমিয়ে পড়বে, ব্যাস ঘুমন্ত ছেলেকে এনে শুয়ে দেবো, আমার কোনো ঝামেলা একদম নেই। সমস্ত গোছাগুছি কমপ্লিট। এবার যাব হচ্ছে জাম পাড়তে, কারণ ঘর থেকে শোনা যাচ্ছে সবাই জাম পাড়তে এসে গেছে আর জাম মাখা খাবে। তো আগেই তো বললাম যে জাম খেতে বেশি ভালোবাসি। এই দেখো আমার ভাসতে একদম লাঠি দিচ্ছে, আর ভীষণ পরিমাণে কিন্তু মানে মজা হচ্ছে এখানে। গাছ থেকে তো ওরা জাম পাড়তে একদমই পারছে না, আর গাছে কিন্তু অনেকটা জাম রয়েছে। बाल में काट दिया नहीं ना की করতে তারপরে আমাকে বাল ছুট দিয়ে কেন হিন্দিতে মানে সাদা ফির এঙ্করে নিয়ে ছুরি দিবে দিচ্ছে স্যার বাল মে সাদা বাল মানে এরা মিলে দেখো কত টাটকা একদম জাম পেরেছে, এগুলো এখন হবে মাখা। তো চলো বলেই দিই, আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান। আমার হচ্ছে 2 ছেলের অন্নপ্রাশন। তো ডেট অলরেডি ঠিক করা হয়ে গেছে। আমার ছেলের অন্নপ্রাশন হবে 16ই আষাঢ়। তো 1 জুলাই দিনটা তোমাদেরকে আজকে জানিয়ে দিলাম। হ্যাঁ জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হচ্ছে, কারণ শ্বশুরবাড়িতে আসার পর আমি সেরকম এডিটিং করতে একদমই সময় পাচ্ছি না। দেখো সবাই এদিকে জাম মাখা করতে ব্যস্ত, আর আমি কিন্তু খেতেই ব্যস্ত। সেই জন্য আমাকে একটু আবার বকা দিচ্ছে, আরে আমি কষ্ট করে পারলাম আর তোরা আবার এরকম করতেছিস। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করোনে যাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।